ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশে যে চলমান আন্দোলন চলছে, এই আন্দোলনকে ঘিরে সরকার বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করছে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্যে, এই আন্দোলনকে ঠেকানোর জন্য কিংবা এই আন্দোলনকে দমানোর জন্য নানান পরিকল্পনা হাতে নিচ্ছে, কিন্তু কোনো পরিকল্পনাই কাজে লাগছে না। কখনো কখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, কিন্তু সেই ষড়যন্ত্রও বুমেরাং হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে শহীদ হলো আমাদের ভাই বোনেরা, এবং শহীদ করল বাংলাদেশের সর্বকালের সর্বযুগের হাজার বছরের নিকৃষ্ট বাঙালি, ভাঙ্গা বল্টু চুরুট্টানা খুনি মুজিবের নিকৃষ্টতম সন্তান, বর্তমান চুরাই সংসদের ভোটচোর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা। অথচ শোক পালন করবে তারা। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমাদের ভাই বোনেদের উপরে গুলিবর্ষণ করলো রক্তচোষা হাসিনা, আবার শোকও পালন করবে তারা। এটা নিয়ে তারা একটি জাতীয় শোক দিবস ঘোষণা করলো, এবং এই জাতীয় শোক দিবসে সকলকেই বলল কালো ব্যাজ পরিধান করতে। সেটাও বুমেরাং হয়ে গেল। মাত্র 3% মানুষ, যারা রক্তচোষা হাসিনার দালাল, তেলবাজ, পদলেহনকারী, তারাই সেটি পরিধান করেছে। কিন্তু উল্টা চিত্র বাংলাদেশের জনগণের মাঝে। প্রায় 97% জনগণ কালো ব্যাজের পরিবর্তে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আমরা সকলেই লাল ব্যাজ পরিধান করেছি। ইভেন আমরা ফেসবুকে আমাদের প্রোফাইল পিকচারেও লাল ব্যাজ আপলোড করেছি। তো যাই হোক, এই ষড়যন্ত্রটাও বুমেরাং হয়ে গেল। আবার এর মাঝে আপনারা দেখেছেন যে বর্তমান চুরাই সংসদের একজন ভোটচোর মন্ত্রী, আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি মিডিয়াতে বেশি কথা বলছেন। ইদানিং এই আন্দোলনকে সামনে রেখে তিনি বেশি কথা বলছেন, কারণ এই আন্দোলন তার সাথে রিলেটেড। কিভাবে? তিনি টেলিকমিউনিকেশন বন্ধ করে দিলেন, তিনি ইন্টারনেট বন্ধ করে দিলেন, এক এক সময় মিডিয়ায় এক এক কথা বলে জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন। এক পর্যায়ে তিনি বলেই ফেললেন যে ইন্টারনেট এমনিই বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ করা হয়নি। আবার ঠিকই রেমিটেন্স নিয়ে কান্নাকাটি করেছেন। আমরাও বলে দিয়েছি রেমিটেন্স এমনি বন্ধ হয়ে গেছে। এনিওয়ে, তো এই যে নানান সময় নানান কৌশল তারা হাতে নিচ্ছে, কিন্তু কোনো কৌশল কাজে দিচ্ছে না। তো সাম্প্রতিক সময় তারা আরেকটি কৌশল হাতে নিয়েছে। আপনারা জানেন যে আমরা এই কিছুদিন আগেও ফেসবুকে সরকারের কোনো সমালোচনামূলক পোস্ট দিলেই সেটি গায়েব হয়ে যাইত। আমাদের আইডিতে পেজে রেস্ট্রিকশন আসতো। নানান সমস্যায় জর্জরিত আমরা ছিলাম, এখনও আছি, বলতে দ্বিধা নেই। তবে ইদানিং ফেসবুক আর সরকারের কথা শুনছে না। জুনায়েদ আহমেদ পলক ঘোষণা দিয়েছে গুজব ছড়ানোর কারণে ফেসবুকের বিরুদ্ধে মামলা করবে। ফেসবুকের সাথে তারা বৈঠক নাকি করেছে, কথা বলেছে। হ্যাঁ, তাদের কাছে অনেক অভিযোগ দায়ের করেছে। ফেসবুক নাকি তাদের কাছে ক্ষমাও চেয়েছে। যাই হোক, ওদের কথা আবার আমাদের বিশ্বাস করতে বয়েই গেল। তো এই ফেসবুক ব্যবহার করে এই চলমান আন্দোলনকে বেগবান করার জন্যে, বা এই চলমান আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন বা আন্দোলনে যারা ময়দানে আছেন, তাদেরকে সাহস যোগানোর ক্ষেত্রে বিভিন্নভাবে প্রবাসে আমরা বেশ কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট বা কাম সাংবাদিক আমরা অনেকেই নেতৃত্ব দিচ্ছি, এটি আমি অস্বীকার করি না।
তো আমাদেরকে গুজববাজ বলে, আমরা নাকি গুজব ছড়িয়ে দেশে জনগণকে বিভ্রান্ত করছি, জনগণকে উস্কে দিচ্ছি, এই নানান মানে কথাবার্তা বলে আমাদেরকে মানে প্রোপাগান্ডিস্ট এই নাম দিয়ে 50 জনের একটা নামের তালিকা করেছে। মানে তাদের ভাষায় আমরা যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছি যুক্তরাষ্ট্রে বসে বা বিশ্বের বিভিন্ন দেশে বসে, এদের একটা নামের তালিকা এই জুনায়েদ আহমেদ পলকরা করেছে। সেই তালিকায় 50 জনের নাম আছে, লেখা আছে টপ 50 প্রোপাগান্ডিস্ট লিস্ট। তো এই লিস্ট হাতে জুনায়েদ আহমেদ পলক মিডিয়ার সামনে কান্নাকাটি করেছেন। তো আমি তার সেই কান্নাকাটিতে কিছুটা সমবেদনা জ্ঞাপন করতে চাই। কি বলেন? চলুন আমরা তার কান্নাকাটি একটু শুনি, আর আমরাও একটু সকলে মিলে সমবেদনা জ্ঞাপন করি। ঠিক আছে, তাহলে শোনা যাক। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এখানে পিনাকি ভট্টাচার্যের আচ্ছা, আমরা এই পর্যন্তই থাকি। ওনার এই কান্নাকাটির একটু আমরা মানে সমবেদনা জানাই। পলক, তোমার সাথে গত একটা ভিডিওতে কথা হয়েছিল, বলেছিলাম তোমাকে কিছু পরামর্শ দিয়েছিলাম, তোমার কিছু কথাবার্তার জবাব দিয়েছিলাম। তো তুমি 50 জন প্রোপাগান্ডিস্ট এর লিস্ট করেছো। সেই লিস্টের একেবারে টপ মানে উপর লেভেলের 5 জনের নাম বলেছো। এই ইলিয়াস, কনক সরোয়ার, পিনাকি, এফ সর্দার সাদি, তারপরে গোলাম মাওলা রনি, এই 5 জনের নাম বলেছো। আর 50 জনের নাম তো আর বলা সম্ভব না। তো যাই হোক, তোমার ভাষায় এই প্রোপাগান্ডিস্টের তালিকায় 6 নম্বরে আমার নামটাও আছে। এনিওয়ে, তো তুমি বলছো আমরা নাকি বিভিন্ন সময় মিথ্যা গুজব ছড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছি, জনগণকে উস্কে দিচ্ছি, তাই না পলক? এটাই তো বলার চেষ্টা করেছো। কিন্তু তুমি যে প্রসঙ্গে কথা বলেছো পলক, গুজব, তুমি কি জানো? আর তোমার তো জানারই কথা, তোমরা তো জেনে শুনে এগুলো করো। তোমাদের যে গোয়েন্দা সংস্থা না, ডিজিএফআই এর একটা গুজব সেল আছে, তুমি নিজেই বানিয়েছো। ডিজিএফআই এর একটা গুজব সেল আছে। এই গুজব সেলের কাজই হচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করা। অর্থাৎ আমরা যারা দেশ এবং দেশের জনগণের মুক্তির লড়াইয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করি, আমাদেরকে বিভ্রান্ত করার জন্যে তোমাদের একটা গুজব সেল আছে। তারা গুজব ছড়িয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তো যাই হোক, এটাও বলবেন যে পলকও যেমন মুখের কথা বললো, আপনিও তো মুখের কথা বললেন। আচ্ছা, ওটাও আপনি এক সাইডে রাখেন, আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই সাম্প্রতিক সময়ের ঘটনা। আচ্ছা, ওই যে যেদিন কারফিউ জারি করা হলো, কারফিউ জারি করার পরে আকাশে বেশ কিছু হেলিকপ্টার উঠতে দেখা গেছে, এবং সেই হেলিকপ্টার থেকে গুলি ছুড়া হয়েছে, এবং হেলিকপ্টারের এই গুলিতে অনেক শিশু, অনেক কিশোর, অনেক পথচারী, অনেকে ঘরের বারান্দায় ছিল, তারা অনেকেই শাহাদাত বরণ করেছেন। এটা তো দিবালোকের মতো পরিষ্কার। আমি যেটা বললাম এটা তো গুজব না, এটা মিডিয়ার তথ্য। কিন্তু এই প্রসঙ্গে এই পলকের মা কি বলেছে? পলকের মা বলেছে যে যখন চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, মানে চতুর্দিকে বলতে ওই যে বাতাবি লেবু ভবনে আগুন জ্বলছিল, মেট্রো রেলে আগুন জ্বলছিল, হ্যাঁ, আরো কোথায় কোথায় আগুন জ্বলছিল না? তো এই আগুন নাকি নিভানোর জন্য পলকের মা অর্থাৎ রক্তচোষা হাসিনা হেলিকপ্টার পাঠিয়েছিল। আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবানোর জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল, অনেকে ছাদে যে
হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। এখন আমাকে বলেন, এর থেকে বড় গুজব, এর থেকে বড় মিথ্যা দ্বিতীয় আরেকটি হতে পারে? তো এই যে পলক এত মিষ্টি মিষ্টি কথা বলে মিডিয়ার সামনে কান্নাকাটি করতেছে, ফেসবুককে দোষারোপ করতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা বলতেছে, আমাকে বলেন, যদি গুজববাজ অথবা প্রোপাগান্ডিস্টদের লিস্ট করতেই হয়, তাহলে তো 1 নম্বরে ওর মায়ের নাম থাকার কথা, শেখ হাসিনার নাম থাকার কথা। কিন্তু 1 নম্বরে কেন ইলিয়াসের নাম? 1 নম্বরে কেন ওর মায়ের নাম নেই? আর 2 নম্বরে যদি কারোর নাম মানে রাখতে হয়, তাহলে তো যিনি এজাহার দায়ের করেছেন, ওই যে আবু সাইদকে গুলি করা হয়েছিল, আবু সাইদকে গুলি করেছে একজন পুলিশ, তাই না? দাঁড়িয়ে আছে মুখে আমার মতো। তো সেই পুলিশ গুলি করেছে আবু সাইদকে, তাই না? তো আবু সাইদকে গুলি করা নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে, যে মামলাটা হয়েছে, এজাহারে কি লেখা আছে? এজাহারে লেখা আছে যে প্রোটেস্টাররাই ইট পাটকেল ছুঁড়েছিল, সেই ইট পাটকেলের আঘাতে আবু সাইদ মারা গেছে। তো যিনি মামলার এজাহার লিখেছেন তার নামটা তো 2 নম্বরে আসার কথা ছিল, আমি তো তার নাম জানি না। তবে 3 নম্বরে আরেকজনের নাম আসা উচিত ছিল, উনার বড় ভাই, ওনাদের দলের একজন শীর্ষস্থানীয় নেতা মাহবুবুল আলম হানিফ। উনি কি বলেছেন? যে পুলিশ আবু সাইদকে গুলি করেছে সেই পুলিশ নাকি শিবির করে, জামায়াতে ইসলামী করে। আচ্ছা, বিতর্কের খাতিরে মেনে নিলাম, সেই পুলিশ যদি জামাত শিবির করে থাকে, তাহলে সেই পুলিশ এখনো কেন পুলিশে চাকরি করতেছে? সেই পুলিশকে কেন এখনো গ্রেপ্তার করা হয় নাই? সেই পুলিশকে কেন এখনো আইনে সোপর্দ করা হয় নাই? বলেন তো। তাহলে তো গুজববাজ বা প্রোপাগান্ডিস্টের নামের তালিকা আপনারা যে করেছেন, দেখা যাচ্ছে 3 নম্বরে মাহবুবুল আলম হানিফের নাম থাকার কথা, আর আরেকজনের নাম তো আমার মনে হয় যে আপনার মায়ের উপরে থাকার কথা, হাসান মাহমুদ। সে তো গুজব ছড়াতে অনেক পটু, মানে সে আসলেই সঠিক কোনো তথ্য প্রচার করে বলেই আমাদের জানা নেই। এনিওয়ে, তো আমি জাস্ট চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরো আছে, আরো অনেক আছে। মৃতের সংখ্যা, লাশের সংখ্যা লুকানো হয়নি, লুকানো হয়েছে কিভাবে? ডিজিএফআই, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালের যে রেজিস্টার বুক, যেখানে মৃতদের নামের তালিকা ছিল, সেই তালিকা তারা জোরপূর্বক নিয়ে গেছে বা গায়েব করে দিয়েছে। কেন দিয়েছে? মৃতের সংখ্যা লুকানোর জন্য। তার মানে কি? এটা তো সবচেয়ে বড় গুজব। কে ছড়িয়েছে? রাষ্ট্র ছড়ায়নি, সরকার ছড়াইছে, সরকার ছড়িয়েছে। তো এটা কি গুজব নয়? তো আমাদেরকে প্রোপাগান্ডিস্ট বলার আগে, আমাদেরকে গুজববাজ বলার আগে, পলক তোমার নিজের চেহারাটা একটু আয়নার সামনে গিয়ে দেখো, আসলে তোমার চেহারাটা কেমন। তুমি তো হাফ লেডিস। হ্যাঁ, তোমার চেহারাটা দেখলেই বোঝা যায় তুমি হাফ লেডিস। আমি ওইটা বলতে চাচ্ছি না, কিন্তু আমি এইটা বলতে চাচ্ছি যে নিজের চেহারা একটু আয়নায় দেখো যে কে আসলে প্রোপাগান্ডিস্ট, তোমরা নিজেরা না অন্যরা। গুজব নিয়ে যেহেতু কথা হচ্ছে, পলকের চেয়ারটাই তো গুজব। পলক, তুমি যে চেয়ারে বসে আছো, ওই চেয়ারে তোমাকে কে বসিয়েছে? ওই চেয়ারে তোমাকে কে বসিয়েছে? এটা তো সৌদি আরব না, এটা দুবাই না, এটা কুয়েত না, এটা বাংলাদেশ। বাংলাদেশে তো রাজা বাদশাহ শাসন চলে না, গণতন্ত্র আছে, তাই না? তো গণতান্ত্রিক দেশে তো রাষ্ট্রের কোনো একটা চেয়ারে বসতে হলে জনগণের ভোট লাগে। তুমি কি জনগণের ভোটে নির্বাচিত পলক? না, তুমি আইসিটি মন্ত্রী। তুমি যে আইসিটি মন্ত্রী, এটাই সবচেয়ে বড় গুজব, কারণ তোমাকে কেউ আইসিটি মন্ত্রী বানায়নি। আর ওই যে কথায় কথায় বলো যে নির্বাচিত হয়েছে তোমরা, কে তোমাকে নির্বাচিত করেছে? তোমরা কি আসলে নির্বাচিত না? জনগণ তোমাদেরকে ভোট দেয়নি। তো যখন বলো যে তোমাদের সরকার, তোমরা নির্বাচিত, এর থেকে বড় গুজব আর কি হতে পারে? তুমি এখন আমাদেরকে বলছো গুজব। যাই হোক, তোমাদের কান্নাকাটি শুনতে দেখতে ভালোই লাগে, তো কিন্তু তোমাদের এই কান্নাকাটি কিন্তু মানায় না পলক, কারণ তোমাদের এত পাওয়ার, এত ক্ষমতা, যেভাবে হম্বি তম্বি করো, ছাড় দেওয়া হবে না, হ্যাঁ, শক্ত হাতে মোকাবেলা করা হবে, হ্যাঁ, এভাবে তো কথা বলো, কাউকে ছাড় দেওয়া হবে না, সহ্য করা হবে না, শক্ত হাতে দমন করা হবে, নির্মূল করা হবে।
এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে এই যে মেউ মেউ করতেছে পলক, হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, তাই না? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। এখন আর ফেসবুক আগের মতো তোমাদের কথা আর এখন ফেসবুক শোনে না। আমরা খোঁজ খবর নিয়েছি, ফেসবুক এখন তোমাদের কথা আর আগের মতো শোনে না। এই জন্য ফেসবুকের উপর রেগে গিয়েছো, ফেসবুকের সাথে দড়ি দরবার করতেছো, তারপরে ফেসবুকের বিরুদ্ধে মামলা করবা, হ্যাঁ, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে নানান প্রশ্ন তুলতেছো। এতদিন তোলো নাই তো, কেন তোলো নাই? ফেসবুক তোমাদের কথা শুনেছিল, কিন্তু এখন ফেসবুক তোমাদের কথা শুনতেছে না। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। আর এই যে আমরা এটা করতেছি ওটা করতেছি, দোষ দিচ্ছে ফেসবুকের। হ্যাঁ, পিনাকি এটা করতেছে, ইলিয়াস ওটা করতেছে, কনক ওটা করতেছে। ফেসবুক কেন এগুলো ব্লক করে দেয় না? ফেসবুক কেন এগুলো বন্ধ করে দেয় না? এগুলোকে কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে ইত্যাদি ইত্যাদি করে কান্নাকাটি করতেছে। কেন ভাই? তোমরা না কও ছাড় দেওয়া হবে না, শক্ত হাতে দমন করা হবে, শক্ত হাতে মোকাবেলা করা হবে, হ্যাঁ, নির্মূল করা হবে। তো করো না। এই যে তোমাদের ভাষায় 50 জন প্রোপাগান্ডিস্ট, হ্যাঁ, করো না, নির্মূল করো, শক্ত হাতে দমন করো। কোথায় গেল তোমাদের দমভক্তি? কোথায় গেল? আর আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে কত কথা কইছো তোমরা পলক, হ্যাঁ, প্রবাসীরা দেশে গেলে চুরি করবে, হ্যাঁ, প্রবাসীরা দেশে গেলে নবাব জাদা হয়ে যায়। কবে তোমরা নবাব জাদার মতো আমাদেরকে ট্রিট করেছো, আমাদেরকে সম্মান করেছো? কবে করেছো পলক? কুকুরের মতো আমাদের সাথে আচরণ করেছো গত 15 বছর। সব জায়গায়, ইউরোপ আমেরিকা বাদে পৃথিবীর সব কনসুলেটে, পৃথিবীর সব বাংলাদেশি কনসুলেট এমবেসিতে আমাদের সাথে কুকুরের মতো আচরণ করেছো। আমরা মাথার ঘাম পায়ে ফেলে, আমরা আমাদের রক্ত পানি করা টাকা ইনকাম করে দেশকে খাওয়াই, দেশকে পড়াই, দেশকে চালাই। সেই আমরা 2-3 বছর পর পর দেশে যাই আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে, পরিবারের লোকজনের সাথে কিছু সময় কাটিয়ে আসার জন্য। তোমরা আমাদের লাগেজ থেকে দামি দামি জিনিসপত্র লাগেজ কেটে চুরি করো, তোমরা আমাদেরকে হয়রানি করো। মানে কুকুরেরও তো একটা মান সম্মান আছে, সেই ন্যূনতম মান সম্মানও তুমি আমাদেরকে দাও না, তোমরা আমাদেরকে দাও না। আর এখন বিপদে পড়ছো, রাষ্ট্র চালাতে পারতেছো না। এতকাল আমাদের স্বীকৃতি দাও নাই, এখন কত স্বীকৃতি। মেট্রো রেল আমাদের টাকায় হয়েছে, পদ্মা সেতু আমাদের টাকায় হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের টাকায় হয়েছে। খানিক পাম্প টাম মারিয়ে তখন করজোরে মিনতি করতেছো, টাকাগুলো ব্যাংকে পাঠান, বৈধ পথে পাঠান, হন্ডিতে পাঠাবেন না। তোমার এই কান্নাকাটি শোনার সময় আমাদের নাই। প্রবাসীরা, প্রিয় প্রবাসীরা, আপনারা আমাদের গর্ব, আপনারাই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ফ্যাসিস্ট, এই রক্তচোষা হাসিনার পতন না হওয়া পর্যন্ত আগামী 3 থেকে 6 মাস কোনো রেমিটেন্স পাঠাবেন না, কোনো রেমিটেন্স পাঠাবেন না। আর অন্যান্য প্রবাসীরা যারা আমাদের বক্তব্য শোনার টাইম পাচ্ছেন না বা জানেন না, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন এটা মেনে চলার জন্যে। আমরা শেখ হাসিনাকে টেনে হিচড়ে গণভবন থেকে নামিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।